Dear students, welcome to BNIS Home School. My name is Muhammad Hanif, Assistant English Teacher, Bonasri National Ideal School. Hope all of you are well by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. আজ আমি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো নবম শ্রেণীর কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে। যেই বিষয়গুলো ম্যাক্সিমাম সময় পরীক্ষা আসে, আমরা সাধারণত সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তাহলে কমপ্লিটিং সেন্টেন্সটা করার আগে আমার যে বিষয়টা আগে বুঝতে হবে সেটা হলো যে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে যে সম্পূর্ণ সেন্টেন্সটি তুলে রাখতে হবে, এক নম্বর। দুই নম্বর বিষয় হলো কমপ্লিটিং সেন্টেন্সগুলো সাধারণত কমপ্লেক্স সেন্টেন্সে হয়ে থাকে, তবে যদি কোনো ফ্রেজ থাকে সেই ক্ষেত্রে শুধুমাত্র ফ্রেজটা দিতে হবে, অন্যথায় সেন্টেন্সটি হবে না। যেমন হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। তো এখানে আমি যদি অন্য কোনো সেন্টেন্স দেওয়ার চেষ্টা করি তাহলে তোমার সেন্টেন্সটি অবশ্যই হবে না। তাহলে আমার খেয়াল রাখতে হবে যে সেন্টেন্সটির অর্থটি ঠিক আছে কিনা, দুই নম্বর হলো স্ট্রাকচার ঠিক আছে কিনা। তাহলে চলো আমরা প্রথমে রুলসগুলো শুরু করি। তাহলে আমরা এক নম্বর রুলসটি খেয়াল করছি, দ্য ওল্ড ম্যান ইজ টু উইক ড্যাশ। তাহলে বৃদ্ধ লোকটি হয় এতই দুর্বল। তাহলে এই স্ট্রাকচারটা হলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে তোমার টু থাকে তাহলে আমার পরবর্তীতে আরেকটি টু ব্যবহার করতে হবে। স্ট্রাকচার হলো টু ডট 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 টু। তাহলে এখানে আমি আরেকটা টু দিলাম। তাহলে বৃদ্ধ লোকটি হয় এতই দুর্বল টু যে পারে না to walk অথবা to move অথবা to work। তাহলে এটা আমরা যেটা বুঝতে পারলাম, প্রথমে to থাকবে, তারপরে এখানে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকবে, প্লাস এখানে to দিয়ে একটা অর্থবোধক ভার্ব ব্যবহার করতে হবে। ঠিক একইভাবে অনুরূপভাবে তোমরা এটা করবে। হি ইজ টু শর্ট টু ড্যাশ টু টাচ দ্য ফ্যান এটসেট্রা। দুই নম্বর রুলসটা আসলো, হি ইজ সো ফ্যাট। তাহলে যদি কোনো সেন্টেন্সে সো অ্যাডজেক্টিভ এবং দ্যাট থাকে তাহলে স্ট্রাকচার হবে সো প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট প্লাস V1 প্লাস এক্সটেনশন। এই হলো স্ট্রাকচার। তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা করি, হি ইজ সো ফ্যাট, সে এতই মোটা যে হি ক্যানট মুভ, সে নড়তে পারে না। তাহলে এই ধরনের আরেকটা এক্সারসাইজ তোমাদের বাসায় করার জন্য থাকবে। তোমরা এটা বাসায় করবে, এটা এক্সারসাইজ থাকবে। তিন নম্বর দেখো, he reads attentively so that
এটা হলো সো দ্যাট এর স্ট্রাকচার। তাহলে সো দ্যাট যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান বা কুড প্লাস V1 প্লাস এক্সটেনশন। তাহলে সে মনোযোগের সাথে পড়ে যাতে করে, তাহলে এখানে আমরা একটা সাবজেক্ট দিব, সাবজেক্টটা এই সাবজেক্টকে ধরতে হবে যাতে করে he can pass in the exam। তাহলে আমরা দেখতে পেলাম যদি সেন্টেন্সটি যদি পাস্ট টেন্সে থাকতো তাহলে এখানে আমি কুড ব্যবহার করতাম। এই ধরনের আরেকটা রুলস আমরা দেব, এটা তোমরা বাসায় করবে। আমরা এখন চলে যাব 4 নম্বর রুলসে। দেখো 4 নম্বর রুলসটি the plane will take off providing that তাহলে এই হলো প্রোভাইডিং দ্যাট ইউজ। একটা জিনিস মনে রাখতে হবে যে আমার প্রোভাইডিং দ্যাট এর পরিবর্তে এখানে আমাকে প্রোভাইডেড অথবা প্রোভাইডেড দ্যাট আমরা ব্যবহার করতে পারি। তাহলে the plane will take off, বিমানটি উড্ডয়ন করবে, providing that যদি the weather is good, যদি আবহাওয়া ভালো থাকে। তাহলে তোমাদের একটা ভাষায় হোমওয়ার্ক দিচ্ছি, provided, এটা তোমরা বাড়িতে করে নিবে। আমরা চলে যাব পরবর্তী রুলসগুলোতে, এগুলো আমি মুছে দিচ্ছি। ওয়ার্ক ফার্স্ট লিস্ট, এই রুলসের ক্ষেত্রে এটা লিস্টের রুলস সবসময় মনে রাখতে হবে। লিস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড বা উড প্লাস V1 প্লাস বাকি অংশ। তাহলে অর্থটা আমরা বোঝার চেষ্টা করি। ওয়ার্ক ফার্স্ট দ্রুত হাঁটো, যাতে না করে, তাহলে লিস্ট অর্থ যাতে না করে বা পাশে। তাহলে এর অর্থ হলো যে দ্রুত হাঁটো যাতে না করে, ইউ শুড ইউজ দ্য ট্রেন। তাহলে স্ট্রাকচার অনুযায়ী আমরা দিতে পারলাম প্রথমে লিস্ট, সাবজেক্ট ইউ, তারপর আমাকে অবশ্যই শুড দিতে হবে। যদি সেন্টেন্সে আমি শুড ব্যবহার না করি তাহলে সেন্টেন্সটি ভুল হয়ে যাবে। শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে তোমাদের ভাষায় যেটা পড়বে সেটা হলো read attentively list। 6 নাম্বার আমরা যেটা পড়ব সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ। এটা অধিকাংশ সময় পরীক্ষায় এসে থাকে।
No sooner had I reached at the station, no sooner had, scarcely had and hardly had। সাধারণত এখানে আমার no sooner had এর পরিবর্তে আমি scarcely had এবং hardly had ও ব্যবহার করতে পারবো, তবে সেই ক্ষেত্রে এখানে যে লিঙ্ক আছে সেটা পরিবর্তন হয়ে যাবে। যদি আমি no sooner had এখানে ব্যবহার করি তাহলে এখানে আমার then ব্যবহার করতে হবে THEN। তোমাদের অধিকাংশ সময় পরীক্ষার খাতা দেখা যায় বানানটা ভুল করার কারণে পুরো নাম্বার কি কাটে দেয়, তাহলে যেটা করবে সেটা হলো THN। আর যদি এখানে scarcely had এবং hardly had থাকে সেক্ষেত্রে আমরা এখানে when বা before ব্যবহার করব। তাহলে কি হলো no sooner had I reached at the station, তাহলে আমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে পরবর্তী অংশটা অবশ্যই then প্লাস সাবজেক্ট প্লাস V2 ব্যবহার হবে, ভার্বের past participle form ভার্বের past form ব্যবহার হবে। তাহলে এটা হবে no sooner had I reached at the station then the train left। Hardly had I seen him। Yes, এটা তোমরা বাসায় করবে। 7 নম্বর রুলসটা আমরা এখন দেখব। তাহলে যে বিষয়টা বলতেছিলাম যে এই no sooner had এর রুলসটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন করব হলো it is hidden রুলস। It is high time। Yes, তাহলে এক্সপেক্টেড হলো যদি কোনো সেন্টেন্সে it is high time by this time থাকে সেই ক্ষেত্রে সর্বপ্রথম আমার যেটা করতে হবে, প্রথমে এখানে সাবজেক্ট ব্যবহার করতে হবে প্লাস V2 ব্যবহার করতে হবে প্লাস এখানে আমার এক্সটেনশন দিতে হবে। তাহলে it is high time, সাবজেক্ট দিতে হবে we changed our bad habit। তাহলে আরেকটি বিষয় হলো যদি আমরা এখানে সাবজেক্টটি ব্যবহার না করে এইভাবে লিখতে চাই এটাকে অন্য আরেকটা রুলসে লেখা যাবে, সেটা হলো যদি it is high time by this time এর পরে আমরা শুধুমাত্র to ব্যবহার করি তখন আর সাবজেক্ট ব্যবহার করতে হবে না এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, তখন এটা এইভাবে হবে it is high time we change our bad habit। তাহলে তোমাদের আরেকটি হোমওয়ার্ক থাকবে সেটা বাসায় করে নেবে। it is high time। আমরা এখন যে বিষয়টা আলোচনা করব সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো as if এর রুলসটাও অধিকাংশ সময় পরীক্ষা আসে। speaks as if, তাহলে as if মানে as if বা as though এখানে আমরা ব্যবহার করতে পারি। তাহলে সে কথা বলে যেন, এটি স্টেটমেন্ট হলো দুইটা রুলসে এটা লেখা যায়, সেটা হলো প্রথমটি হলো as if যুক্ত সেন্টেন্সের প্রথম অংশটি যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরের অংশটি পাস্ট ফর্ম হবে, আর প্রথম অংশটি যদি পাস্ট টেন্সের হয় তাহলে পরের অংশটি অবশ্যই আমাকে পাস্ট পারফেক্টে করতে হবে। তাহলে আমার যেহেতু এখানে প্রেজেন্ট ফর্মে আছে তাহলে আমি এখানে পাস্ট ফর্মে করব। he speaks as if he knew everything। এটা আরেকটা রুলস আছে, যদি আমরা টু বি ভার্ব দিয়ে করতে চাই তাহলে এটা এইভাবে আমি লিখতে পারবো যে he speaks as if he were a leader বা you are a captain।
তাহলে যদি এটা পাস্ট টেন্সে থাকে এটা পাস্ট পারফেক্ট হবে। তোমাদের বাসায় একটা হোমওয়ার্ক থাকবে, বিহেভ as if বা as though, এটা তোমাদের বাসা থাকবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হলো কন্ডিশনাল। কন্ডিশনালের 4টা রুলস আছে সাধারণত। যদি ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম অংশটি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরের অংশটি ফিউচার টেন্স বা প্রেজেন্ট ফর্মে হয়। ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম অংশটি যদি পাস্ট ফর্মে থাকে তাহলে পরের অংশটি পাস্ট কন্ডিশনাল হয়, এবং প্রথম অংশটি ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম অংশটি যদি আবার পাস্ট পারফেক্ট টেন্সে হয় তাহলে পরের অংশটি পারফেক্ট কন্ডিশনাল হয়। তাহলে আরেকটি রুলস হলো ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম অংশটি যদি পাস্ট কন্ডিশনাল হয় তাহলে পরের অংশটি পাস্ট কন্ডিশনাল বা পাস্ট পারফেক্ট কন্ডিশনাল হয়। আমরা এখানে মাত্র দুইটা রুলস নিয়ে আলোচনা করব। একটা হলো ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম অংশটি যদি if you can, তাহলে if যুক্ত সেন্টেন্সের প্রথম অংশটি if you can, তাহলে পরের অংশটা হবে সাবজেক্ট প্লাস could অথবা would অথবা might প্লাস v1 প্লাস এক্সটেনশন। তাহলে এটা হলো আমাদের স্ট্রাকচার। তাহলে ইফ ই ক্যান, যদি সে আসতো আই উড গো, আমি যেতাম। ঠিক একই ধরনের আরেকটি রুলস তোমরা করবে, সেটা হলো ইফ ই ইনভাইটেড মি, এটা তোমরা বাসায় করবে। আমরা এখন শেষ রুলসে চলে যাব। আজকে আমরা মাত্র 10টি রুলস আলোচনা করব। ইফ আই হ্যাড সিন হিম, ইফ যুক্ত সেন্টেন্সের আমরা প্রথম অংশটা পাস্ট পারফেক্টে দেখছি। যদি ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম অংশটা পাস্ট পারফেক্টে থাকে তাহলে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস would have অথবা could have অথবা might have, যেগুলো একটি ব্যবহার করবে, প্লাস v3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাকি অংশ। তাহলে দেখো if I had seen him, যদি তাকে আমি দেখতাম, তাহলে এখানে I would have, এটা হলো রুলসের would have বা might have ব্যবহার করব, প্লাস ভার্বের v3 I would have told him the news. তোমাদের বাসায় একটি হোমওয়ার্ক দেওয়া থাকবে। If you tried hard, এটা তোমরা বাসায় করে নিবে। আশা করি যে 10টি রুলস আমি করিয়েছি এবং 10টি এক্সারসাইজ দিয়েছি বাসায় করার জন্য, তোমরা এগুলো বাসায় করবে আর বেশি বেশি অনুশীলন করবে। রুলসগুলো মনে রাখার জন্য তোমার যেটা করতে হবে সেটা হলো বেশি বেশি অনুশীলন, এর কোনো বিকল্প নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই 10টি রুল যদি বেশি বেশি তোমরা অনুশীলন করো তোমাদের আর সমস্যা হবে না কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে। আশা করি তোমরা এর পরবর্তী সময়ে যে কোনো সময় পরীক্ষা আসলে তোমরা এগুলো উত্তর করতে পারবে। তাহলে অন্য আরেকদিন অন্য আরেকটি বিষয় নিয়ে আমরা আবার আলোচনা করব। আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।